গল্প গল্পে আজ তোমাদের শোনাবো গুপি গাইন বাঘা বাইন। তোমরা গান গাইতে পারো? আমি একজন লোকের কথা জানি, সে একটা গান গাইতে পারতো। তার নাম ছিল গুপি কাইন। তার বাবা কানু কাইনের একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারতো, তাই গ্রামের সবাই তাকে খাতির করে বলতো গুপি গাইন। গুপি সেই একটা গানই তারস্বরে গাইতো। যখন সে ঘরে বসে গাইতো তখন তার বাবার দোকানের খদ্দেরা সব ছুটে পালাতো। যখন সে মাঠে গিয়ে গাইতো, মাঠের সব গরু দড়ি ছিঁড়ে ভাঙতো। একদিন তাই বিরক্ত হয়ে বাবা কানু কাইন গুপি একটা বড় বাঁশ নিয়ে তাড়া করলো। এদিকে গুপিদের পাশের হরিতকি গ্রামে একজন লোক থাকতো, তার নাম পাঁচু পাইন। পাঁচুর ছেলেটির বড্ড ঢোলক বাজাবার শখ। বাজাতে বাজাতে সে ভীষণ ঢুলতে থাকতো, চোখ পাকাতো, দাঁত খিচাতো, শেষে হা 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 করে বলে বাঘের মতো খেকিয়ে উঠতো। তাই দেখে সকলে তাকে ডাকতো বাঘা বাইন। দিন রাত বাঘার ঢোলক বাজনা শুনে শুনে তার বাপ মা পাগল হয়ে গেল। গ্রামের লোকের মাথা ঘুরতে লাগলো। অতিষ্ঠ হয়ে গ্রামের সকলে মিলে একদিন মোটা মোটা লাঠি নিয়ে বাঘাকে দিল গ্রাম থেকে দূর করে। বাঘার কি করে ভাবলো, না, মূর্খদের কাছে থাকার চেয়ে বনে চলে যাওয়াই ভালো। না হয় আমাকে বাঘে খাবে, তবু আমার বাজনা চলবে। এই বলে বাঘা তার ঢোলকটি ঘাড়ে করে মনের দুঃখে বনে চলে গেল। আবার এখানে বাঘের ভয় করছে, কি যে করবো। তুমি কে হে? আমি বাঘা বাইন। তা তুমি কে? দেখো রে নয়ন মেলে, আমি গুপি গাই। তা তুমি কোথায় যাচ্ছ? যে এখানে জায়গা যেতে সেখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো গাধা, গান বাজনা বোঝে না, তাই ঢোলটি নিয়ে বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে আমার প্রাণটি যাবে, তাই পালিয়ে যাচ্ছি। তাই তো, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলাম। আচ্ছা বলো তো, তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছিলে? বনের পূর্ব পাশে বট গাছের তলায়। তবে তো আমারই গান শুনেছো। সে কেন জানোয়ারের ডাক হতে যাবে? সেই জানোয়ারটা তো ডাকে বনের পশ্চিম ধারে হর্তুকি তলায় বসে। সে তো আমার ঢোলকের আওয়াজ, সে জানোয়ারের ডাক হতে যাবে কেন? আমি তো ওই গ্রামেই থাকতাম। এতক্ষণে তারা বুঝতে পারলো যে তারা তাদের নিজেদের গান আর বাজনা শুনে ভয়ে পালিয়ে যাচ্ছিল। গুপি বলল, ভাই, আমি যেমন গাইন তুমিও তো তেমনি বাইন, আমরা দুজনে মিলে নিশ্চয়ই বড় কিছু একটা করতে পারি। এ কথা তো বাঘাও খুশি। তারা ঠিক করলো দুজনে মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। গান বাজনায় খুশি হয়ে রাজামশাই হয়তো অর্ধেক রাজ্য বা মেয়ের সাথে বিয়েও দিয়ে ফেলতে পারেন। মনের আনন্দে দুজনেই প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। সে গান যে কি জমজমাট হয়েছিল আর কি বলবো। 1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের গান আর থামছেই না। এমন সময় তাদের দুজনের মনে হলো যেন চারিদিকে কি একটা ঘটছে কাণ্ড। ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড় কি যেন সব গাছের উপর থেকে উকি মারছে। চারপাশ কেমন জানি অন্ধকার হয়ে আসছে, ওখান থেকে কি জানি উকি দিচ্ছে। ওরে বাবা রে, ওটা কি? গোপী বাঘা কাছে আয়, তোরা বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয়। কাছে যেতে বলছে, চলো যাই। আপনি আমাদের চেনেন? আপনি আমাদের নাম জানেন? নাম জানি, ধাম জানি, সব জানি, রাজা দিল দূর করে, ঠাই নেই, কোথা যামি কি মাখামি, জানা নেই। সত্যি রাজা মশাই, আমাদের বড্ড দুঃখ। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি আছি ভূতের রাজা, খুশি হলে বড় দে,
তিনবার 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 তিনবার। তিনবার। শুধু তিন দেব দেব বল তোরা কোন বার চাষবার কোন বার চাষ বল কোন বার। আমাদের যেন খাওয়া পড়ার কোনো ভাবনা না থাকে। হ্যাঁ, খাওয়া পড়া খাওয়া পড়া। ঠিক আছে খাওয়া ছেলে হাততালি জামা ছেলে হাততালি এর হাতে ওর হাতে মিলে তালি আর কোন বার চাষ বল। আমাদের না খুব দেশ বেড়ানোর শখ আছে, যদি একটু ঘুরে ঘুরে দেখতে পারি। হ্যাঁ, যদি একটু ঘুরে টুরে বেড়াতে পারতাম। হ্যাঁ, দেশ দেখা বেশ 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 জুতা জোড়া পায়ে পরে কোথা জানি নাম করে এর হাতে ওর হাতে তালি দিবি তালি দিবি তালি দিবি আর কোন বার চাষ বল। রাজা মশাই, যদি আমরা গান বাজনা করে লোককে একটু খুশি করতে পারতাম। গান বাজনা হবে 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 গান হবে ঢোল হবে সুর হবে তাল হবে লয় হবে লোকে শুনে বেবা চাকা খেয়ে হয়ে থেমে যাবে থেমে যাবে থেমে যাবে থেমে যাবে। ভূতের রাজার বরে তাদের আর কোনো ভাবনাই রইল না। গুপি থলের ভেতর হাত দিয়ে বলল, আমাদের রাজ পোশাক চাই। বলতেই তার ভেতর থেকে এমন সুন্দর সব পোশাক বেরিয়ে এলো। সেই পোশাক পরে জুতো পায়ে দিয়ে ওর হাতে তালি দিয়ে বলল, রাজবাড়ি যাব। অমনি সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল। সেই জুতোর গুণে গুপি আর বাঘা দেখলো তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। দূর থেকে তাদের আসতে দেখেই রাজার লোক ছুটে গিয়ে রাজামশাইকে খবর দিল। রাজাও বাঘার গুপিকে সমাদরে রাজবাড়িতে নিয়ে গেলেন। তাদের জমকালো পোশাক দেখে তিনি ভেবে নিয়েছেন, না জানি এরা কত বড় রাজাই হবেন। সেই দেশের নাম ছিল শুন্ডি। ভালো মানুষ শুন্ডির রাজা গুপি বাঘার গান শুনে মুগ্ধ হয়ে তাদের রাজ অতিথি করলেন। এদিকে শুন্ডির পাশের রাজ্যের নাম হলো হাল্লা। হাল্লার দুষ্টু মন্ত্রী গোপনে গুপ্তচর পাঠিয়ে শুন্ডি দখলের মতলব ভাবছিল। সালাম মন্ত্রী মশাই। এসো গুপ্তচর। আগে আমি তো শুন্ডি থেকে এসেছি। শুন্ডিতে তো তোমাকে পাঠানো হয়েছিল, তাই না? জি মন্ত্রী মশাই। তো তুমি শুন্ডি থেকে আসবে না, তো বাগদাদ থেকে আসবে? আগে না না মন্ত্রী মশাই। যুদ্ধের সাজ সরঞ্জাম কেমন দেখলে? নেই মন্ত্রী মশাই। নেই? নেই। অস্ত্র শস্ত্র? অস্ত্র নেই। অস্ত্র নেই? সৈন্য? সৈন্যও নেই। সৈন্য নেই? তো তারা করেটা কি? তারা কি ঘোড়ার ঘাস কাটে? ঘোড়াও তো নেই। ঘোড়াও নেই? বাহ 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 বাহ, যুদ্ধের দেখি কোনো ব্যবস্থাই নেই। তাহলে আচ্ছাটা কি শুনি? খেতে ফসল আছে, গাছে ফল আছে, ফুল আছে, দেশে শান্তি আছে, সুখ আছে আর হাসি আছে। হাসি? সেই হাসি আর থাকবে না। সবুজ ফসলে ভরা মাঠ, গোলা ভরা ধান, হাসি আনন্দের রাজ্য শুন্ডি। গুপি আর বাঘা এখন শুন্ডি রাজার বাড়িতে পরম সুখে বাস করে। গুপি আর বাঘা যখন গান ধরে সে গান সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনে। দেশ বিদেশে তাদের সুনাম রটে গেল। এমন ওস্তাদ গাইয়ে আর বাজনাদার আর কখনো হয়নি, হবেও না। গুপি আর বাঘা তাই শুন্ডি রাজার অতিথি হয়ে মহা আনন্দে দিন কাটাচ্ছে। ওদিকে গুপ্তচরের কাছে সংবাদ পেয়ে হাল্লার রাজ দরবারে চলছে যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধ যুদ্ধ, হা হা হা। দুধ পাঠানো হয়েছে। আগে আরে শুন্ডিতে যুদ্ধ ঘোষণা করতে দুধ পাঠানো হয়েছে। আগে হয়েছে মহারাজ, হয়েছে। সৈন্য প্রস্তুত। আমি ঢেড়া দিতে বলে দিয়েছি মহারাজ। ঢেড়া 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 ঢেড়া, যত সব ভেড়া। কি গুপ্তচর এসে খবর জানাবে, তাছাড়া খাজনা দায়িত্ব একটা ব্যাপার আছে না। আজ বললে তো আর যুদ্ধ করা যায় না। ফিস ফিস করছো কেন? কানে বাতাস লাগে জানো না? যা বলবে
স্বরে বলবে। আগে হ্যাঁ মহারাজ, আগে হ্যাঁ মহারাজ। হাল্লার রাজ দরবারে যুদ্ধের গরম বাতাস বইছে। যে কোনো সময় শুন্ডি রাজ্য আক্রমণের জন্য প্রস্তুত সৈন্যবাহিনী। ওদিকে শুন্ডি রাজা এসব ষড়যন্ত্রের কিছুই জানে না। তার রাজ্যে তো কোনো অভাব নেই। তিনি এখন মেতে আছেন গুপি বাঘা আর গান বাজনা নিয়ে। তাদের গান না শুনে তিনি একদিনও থাকতে পারেন না। নিজের দুঃখ সুখের কথা সব গুপি বাঘার কাছেই বলেন। এমন একদিন গুপি বাঘার সাথে গল্প করছেন রাজামশাই। এমন সময় হাল্লা রাজ্য থেকে এলো বার্তাবাহক। মহারাজ, আমি হাল্লা থেকে এসেছি। কি বার্তা আনিয়াছো কহ? এটা আমাদের রাজা মশাই পাঠিয়েছেন। কি হয়েছে রাজা মশাই? রাজা মশাই, কোনো দুঃসংবাদ আছে? হাল্লার রাজা আমার আপন ভ্রাতা। সে ছিল শিশুর মতো সরল। অনেক দিন তার কোনো খবর পাই নাই। আজ দেখি সে আমারই সর্বনাশ করিতে উদ্যত। 3 দিনের মধ্যে আত্মসমর্পণ না করিলে সে সে সসৈন্য আসিয়া আমার রাজ্য দখল করিবে। আচ্ছা, এই যুদ্ধ কি ঠেকানো যায় না? যুদ্ধ থামানো কি সহজ কথা? কেন, আমরা যদি সেখানে যাই? কোথায় যাইবা? ওই হাল্লা না দেখে বললেন। হাল্লার দূরত্ব কত জানো? না। 20 যোজন। আমাদের কিছু লাগবে না মহারাজ, মানে আমরা তো পায়ে হেঁটে যাব, অভ্যাস আছে তো। হ্যাঁ হ্যাঁ, আমরা পায়ে হেঁটে চলে যাব। দিন না আমাদের যেতে, যদি কিছু না করতে পারি চলে আসবো। আসি না আমরা ঘুরে। তোমরা এভাবে অনুরোধ করিলে আমি কি সম্মত না হইয়া পারি? তবে তোমাদের মধ্যে কেউ যদি কোনো উপায়ে কোনো প্রকারে এই যুদ্ধ বন্ধ করিতে পারো, তবে তোমাদের দুজনের মধ্যে একজনের সহিত আমি আমার একমাত্র কন্যার বিবাহ দিব। কন্যা? রাজকন্যা? মণিমালা আমার চোখের মণি। এখনো বিয়ে হয়নি বুঝি? তাহার চিন্তায় আমি আমার আহার নিদ্রা ত্যাগ করেছি। আপনি কোনো কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমরা কাল সকাল বেলা হাল্লা যাত্রা করিব। আপনি কিচ্ছু ভাববেন না, আমরা তাকে এনে আপনার সামনে হাজির করব। হাল্লা! হাল্লার রাজা শুন্ডি রাজ্য কেড়ে নিতে আসছে। শুন্ডির এমন মহাবিপদে গুপি বাঘা তো বসে থাকতে পারে না, কিন্তু তারা তো শিল্পী মানুষ, যুদ্ধের কিছুই বোঝে না। হাল্লা রাজার হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে তারা কি করবে? গুপি আর বাঘা অনেক পরামর্শ করে ঠিক করলো দিন কতক রোজ রাত্রে তারা হাল্লা যে রাজবাড়ির আশেপাশে ঘুরে ঘুরে সেখানকার খবর নেবে। তাতে যুদ্ধের যে আয়োজন তারা দেখলো সে বড়ই ভয়ঙ্কর। এইসব হচ্ছে কি? কুচকাওয়াজ জাহাপনা? তোমার মুন্ডু না হচ্ছে কুচ, না হচ্ছে কাওয়াজ, কিচ্ছু হচ্ছে না। যত সব ছিচকামো আর ফাটরাবাজ। শুন্ডি গিয়ে যখন মুখ থুবড়ে হোঁচট খেয়ে পড়বে, তখন আমার ইজ্জত থাকবে কোথায় শুনি? তোমার এই উদরের মধ্যে সব কটার গর্দান নেব। ফস করে কিছু করবেন না মহারাজ, একটু বিবেচনা করে দেখুন। ধরুন গুপ্তচরের বার্তা যদি ভুলই হয়, ধরুন সৈন্য যদি থেকেই থাকে, ধরুন আমাদের যদি যুদ্ধ করতেই হয়, ধরুন যদি বলি যুদ্ধ করবে, সেটা কি দিয়ে করবে যে গর্দানের দরকার হবে? গর্দান থাকাও যায়, গর্দান না থাকাও তাই। হেসোরা, খাজনা দেয় হচ্ছে না সব বাকিয়া পড়েছে। না না, যারা খাজনা দিচ্ছে না তাদের সব কটাকে আপনার কাছে আনতে বলেছি। আপনি ওদের একটু নরম গরম শুনিয়ে দেবেন, দেখবেন কেমন সুসুরিয়ে সব করে দিয়ে যায়। রাজার এই বদমেজাজ সবই ছিল হাল্লার দুষ্টু মন্ত্রীর চাল।
মন্ত্রী বরফি নামের এক জাদুকরের পরামর্শ মতো হাল্লার নরম মনের রাজাকে ঔষধ খাইয়ে মন্ত্র দিয়ে বশ করে রেখেছিল। যখন প্রজাদের সামনে রাজাকে নিয়ে আসতো তখন ওষুধ খাইয়ে বদমেরাজি করে দিত, আর বাকি সময় ঘুম পাড়িয়ে রাখতো। গুপি আর বাঘার কিনা ভূতের রাজার দেয়া জুতো ছিল, তাই রাজসভায় অন্দরে বাহিরে সবখানেই তাদের অবাধ যাতায়াত। রাজসভায় আর অন্দরমহলে হাল্লার রাজার একেবারে উল্টো রূপ। অন্দরে হাল্লার রাজা শিশুর মতোই সরল। এসব দেখে শুনে গুপি বাঘার আর মন্ত্রীর চালবাজি বুঝতে কোনো অসুবিধা হলো না। তোমাকে যে এবার একটু সিংহাসনে বসতে হবে বাবা। কেন? মা, এরকম বসে বসে খেলা করলে লোকে যে ছ্যা ছ্যা করবে, সেটা কি ভালো হবে? আজ বাদে কাল যুদ্ধ হবে। যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ, খুব বড় যুদ্ধ। দেখি এবার তুমি ওষুধটা খেয়ে না, দেখি। এই তো লক্ষ্মী ছেলে। চলো রাজা বাবু, চলো 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 চলো। এবার বুঝতে পেরেছি রাজামশাই আসলে খারাপ নয়। গুপি আর বাঘা সবই দেখলো এবং বুঝলো। পরদিন সকালে যুদ্ধ। হাল্লা রাজার আঙিনায় লোকে লোকারণ্য। মন্ত্রী সেনাপতিকে আক্রমণের আদেশ দিতে যাবে, এমন সময় আকাশ থেকে পড়তে লাগলো ভূতেদের দেয়া মন্ডা মিঠাই। তাতে মন্ত্রীমশাই প্রথমে একটা চিৎকার দিয়ে 3 হাত লাফিয়ে উঠলেন। তারপর তাড়াতাড়ি সামলে নিয়ে দেখেন সৈন্যদলের সবাই গোগ্রাজ সেই মিঠাই খাচ্ছে আর ধেই ধেই করে নাচছে। কাউকে আর যুদ্ধের জন্য পাওয়া গেল না। ওদিকে হাল্লার রাজার ওষুধের ঘোরও কেটে গেছে। এমন সময় গুপি বাঘা হঠাৎ এসে রাজার সামনে দাঁড়ালো। রাজামশাইকে জড়িয়ে ধরে ওর হাতে তালি দিয়ে বলল, শুন্ডি শুন্ডি। ভাই, ভাই রে, ভাই রে, তুই বদলাসনি। সে বেটা দস্যু আমাকে সিংহাসনে বসে জাদুকরের ঔষধ খাইয়ে আমাকে দিয়ে কি না করিয়েছে। শুন্ডির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পর্যন্ত। সে এক জঘন্য ব্যাপার। তোকে যে কোনোদিন ফিরে পাবো সে কথা আমি ভাবতেই পারিনি। আমিও কি ভেবেছিলুম যে আমি কোনোদিন মুক্তি পাবো? তো বছর কুড়ি তো হবে আমরা আলাদা হলাম। ভাবতে পারিস আমি আসছিলাম তোর রাজ্য দখল করতে। আমার রাজ্য মানে তোরও রাজ্য। আচ্ছা রাজামশাই, রাজকন্যার ব্যাপারটা একটু সেরে ফেলে হতো না? এই দেখো, আমি তো তোমাদের কথা প্রায় ভুলতেই চলেছিলাম। এই, কে আছো? কে? একবার আমার কন্যা মণিমালাকে লইয়া আসো তো। তো বাবা গোপীনাথ, তোমার এখানে কোনো অমত নাই তো? আরে বাস, মানে গোপীনাথ? হ্যাঁ, আমি তো উনার কথাই চিন্তা করিয়াছিলাম। আমার কি হবে? রাজকন্যা কি কম পড়িতেছে? আমার কন্যা মুক্তামালা আছে তো। মুক্তামালা? মণিমালা। তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। 20 বছর পর 2 ভাই একজন আরেকজনকে পেয়ে মহা খুশি। তখন শুন্ডি রাজ্য আর হাল্লা রাজ্য এক হলো। তারপর ধুমধাম করে মণিমালা আর মুক্তামালার সাথে গুপি আর বাঘার বিয়ে হলো। গুপি আর বাঘা রাজার জামাই হয়ে অর্ধেক রাজ্য পেয়ে পরম আনন্দের সঙ্গীত চর্চা করে দিন কাটাতে লাগলো। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3, জবর জবর 3 বর, 1 2 3, যা যাই করতে খাইতে পারি 1 নম্বর, 1 নম্বর, যেখানে খুশি যাইতে পারি 2 নম্বর, 2 নম্বর, সানি সা পা মা গা রে সা গাইতে পারি 3 নম্বর, 3 নম্বর, কেমন সুন্দর ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3।